नमस्कार बांगला साहित्य चर्चा ग्रुपे तुम्हादेर सकलके स्वागत जानाई। आज के आमरा आलोचना करब एकटी नतून विषय। आजकेर विषय क्लास 12 अर्थात द्वादश श्रेणीर जे बांगला सिलेबास सेखाने एकटी विषय रयेछे आमार बांगला, लेखक सुभाष मुखोपाध्याय। এই আমার বাংলা গ্রন্থটির মধ্যে অনেকগুলো কিন্তু গল্প আছে। গল্প বলা ভুল হবে, এগুলো আসলে প্রবন্ধের মতো। সুভাষ মুখোপাধ্যায়ের ব্যক্তি জীবনের অভিজ্ঞতার ওপরই দাঁড়িয়ে আছে প্রবন্ধগুলি, কিন্তু ঠিক যাকে বলা যেতে পারে নিরস প্রবন্ধ যুক্তিনিষ্ঠ বিচার বিশ্লেষণ তার ঠিক নয়। একটা চমৎকার গল্পরসের আবেদন সম্পৃক্ত প্রত্যেকটা প্রবন্ধই একটা গল্পরসকে তুলে ধরে, একটা চমৎকার গল্পকে তুলে ধরে। তো যাই হোক, এই যে লেখাগুলো তার মধ্যে একটা উল্লেখযোগ্য লেখা হচ্ছে ছাতির বদলে হাতি। ছাতির বদলে হাতি নামটা থেকে আমাদের কাছে একটু অদ্ভুত হাস্যকর একটা বিষয় উঠে আসে যে ছাতির বদলে হাতি ব্যাপারটা কি। ছাতি মানে এখানে ছাতার কথা বলা হচ্ছে, আর হাতি বলতে এখানে হাতির কথা বলা হচ্ছে। ছাতির বদলে হাতি মানে একটা ছাতি কিনতে গিয়ে যে একটা হাতির সমান টাকা দিতে হবে, এরকম একটা পরিস্থিতি কিন্তু এই প্রবন্ধ বলি বা গল্প বলি এই রচনাটির মধ্যে দেখানো হয়েছে। এবং যে দেখানোটা হয়েছে সেটা আসলে তুলে ধরে মহাজনী শোষণে কৃষক জীবনের দুরবস্থার ছবিকে। তো আমরা এই গল্পের মধ্যে বা এই প্রবন্ধটির মধ্যে আসলে কি পাই না, এই গল্পের মধ্যে আসলে দেখানো হয়েছে মহাজনী শোষণে কৃষক জীবনের দুরবস্থার ছবি। যে মহাজনরা কৃষকদেরকে নানাভাবে সাহায্য করবার অছিলায় তাদের সর্বস্ব লুট করে নেয়, কিংবা যে ভূস্বামীরা, যে জমিদাররা কৃষকদের ফসল ফলানো, তাদের রক্ত জল করা ফসলের বেশিরভাগ অংশটাই আদায় করে নেয়, কৃষকদের ভাগে সামান্য ছিটে ফোঁটাটুকুও জোটে না। সেই যে কৃষক জীবনের দুরবস্থা জোরদার মহাজনদের শাসনে, সেই দুরবস্থার ছবিটাকেই কিন্তু এখানে দেখানো হয়েছে। বিশেষত মহাজনী শোষণের নির্মম রূপটাকে এখানে দেখানো হয়েছে। এই রচনাটির একেবারে শুরুর দিকেই একটা প্রসঙ্গকে টানা হয়েছে, খুব চমৎকার একটা সাসপেন্স তৈরি করছে, উৎকণ্ঠা তৈরি করছে যে 25-30 বছর আগেকার কথা। এটা দিয়ে খুব প্রশ্নও আসে তোমাদের, 25-30 বছর আগেকার কোন কথার কথা বলা হচ্ছে, কিংবা কিছুটা এগিয়ে গিয়ে গল্পটা বলার পর আরেক জায়গাতেও কথাটা উঠে এসেছে, যেখানে বলা হয়েছে বিশ্বাস করো বানানো গল্প নয়। এই যে বানানো গল্প নয় বিশ্বাস করতে বলছেন লেখক আমাদেরকে, কিংবা 25-30 বছর আগের একটি গল্পের কথা তিনি বলছেন, সেই গল্পটাকে এই গল্পটাতেই উঠে এসেছে এই রচনাটির মূল বিষয় বা সমস্যার জায়গাটি, যেটার নামেই কিন্তু এই রচনাটির নাম করা হয়েছে ছাতির বদলে হাতি। যেখানে দেখানো হচ্ছে যে গারো পাহাড়, যেটি বাংলাদেশে অবস্থিত, সেই গারো পাহাড়ের নিচে বসবাসকারী যে উপজাতি সম্প্রদায় তাদেরই একজন, মানে তার নাম হচ্ছে চেংম্যান, সে জাতে হচ্ছে গারো, অর্থাৎ গারো সম্প্রদায়ভুক্ত সেই চাষি চেংম্যান। সেখানে গারো, হাজং এরকম বহু আদিবাসীদের বসবাস আছে উপজাতি সম্প্রদায়ের। তাদের মধ্য থেকে একজন গারো চাষি রূপে এখানে দেখানো হয়েছে চেংম্যানকে, যে চেংম্যান প্রায় প্রতি সপ্তাহতেই সেই হালুয়াঘাট বন্দরে সওদা করতে যায়, অর্থাৎ কেনাকাটা করতে যায় প্রায় সারা সপ্তাহ চাল ডাল যা কিছু তার লাগে। এবার এরকমই একটি 25-30 বছর আগেকার একটি গল্পের কথা বলা হচ্ছে, যেখানে দেখানো হচ্ছে যে হালুয়াঘাট বন্দরে সওদা করতে গিয়ে ওই গারো পাহাড়ের নিচে বসবাসকারী একজন গারো চাষি যার নাম চেংম্যান, সেই চেংম্যান যখন সওদা করতে এসেছে হালুয়াঘাট বন্দরে, তখন সেদিন প্রবল ঝড় বৃষ্টি, সারাদিন ঝড় বৃষ্টির ফলে তাকে আশ্রয় নিতে হচ্ছে সেই হালুয়াঘাট বন্দরে। যে মনমোহন মহাজন নামে, মানে মনমোহন নামে একজন মহাজনের যে গদি রয়েছে, সেখানে তার গদিতে তার দোকানের ঝাঁপির তলায় তাকে আশ্রয় নিতে হচ্ছে। এই যে চেংম্যান সারাদিন বলা যেতে পারে ঝড় বাদলের বিপর্যয়ের মাঝখানে পড়ে তাকে মনমোহন মহাজনের গদিতে আশ্রয় নিতে হচ্ছে, শেষ পর্যন্ত এই মনমোহন মহাজনই তাকে সাহায্য করতে এগিয়ে আসছে। যখন প্রায় সন্ধে ঘনিয়ে এসেছে, অথচ ঝড় বৃষ্টি থামছে না, তখন দেখা যাচ্ছে যে মনমোহন মহাজন একেবারে দেবতার মতো মানুষকে বর দিতে যেন এগিয়ে এলেন। তিনি বললেন যে এই নতুন ছাতাটি নিয়ে তুমি মাথায় দিয়ে বাড়ি ফিরে যাও।
ছাতাটি দেখেই চিংম্যান বুঝতে পারে ছাতাটি একেবারে নতুন, যেটি হয়তো শহর কলকাতা থেকে কেনা। কিন্তু এই নতুন ছাতা নিয়ে যে সে মাথায় দিয়ে যাবে, তার মতো মানে একজন দরিদ্র চাষির পক্ষে এর দাম একেবারে হাতে নাতে মিটিয়ে দেওয়া এটা তো সম্ভব নয়। তার হাতে এই মুহূর্তে টাকা পয়সাও নেই, কারণ সে সওদা করে ফেলেছে। এই অবস্থায় সে একটু দ্বিধান্বিত হয়। কিন্তু মহাজন তাকে একেবারে বলা যেতে পারে তাকে সহায়তা করে এই বাক্য দিয়ে যে তুমি এখন নিয়ে যাও, তুমি তোমার সুযোগ সুবিধা মতো পরে টাকা দিও। এই যে মহাজন তার পাশে দাঁড়াচ্ছে, তাকে আশ্বস্ত করবার চেষ্টা করছে এক্ষুনি তোমাকে টাকা পয়সা নিয়ে ভাবতে হবে না, সেটা কিন্তু চিংম্যানকে বেশ আশান্বিত করে। সত্যি তো, তাকেও তো বাড়ি ফিরতে হবে, বাড়িতে তার স্ত্রী তার সন্তানেরা অপেক্ষা করে আছে, সে ফিরলে তবেই উনুন ধরবে, অর্থাৎ বাড়িতে সে ফিরলেই তবে তাদের রান্না চড়বে। একটি দরিদ্র পরিবারের অংশ, সে দরিদ্র পরিবারটা তার মুখের দিকে তাকিয়ে বসে আছে। ফলে চিংম্যান সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ফেলে শেষ পর্যন্ত বেশ মহাজনের কথায় আশ্বস্ত হয়ে ছাতা মাথায় দিয়ে মহানন্দে সে বাড়ির পথ ধরে। এই যে চিংম্যান মহা ফুর্তিতে বাড়ির দিকে যে সে চলল, সে কিন্তু ভাবেনি এরপর কি দুর্যোগ তার জীবনে নেমে আসবে। প্রাকৃতিক দুর্যোগ তো একসময় থেমে যাবে, কিন্তু মহাজন তার জীবনে যে দুর্যোগটা এরপর ঘনিয়ে তুলবে তিল তিল করে, সেটা তার বোধহয় ধারণারও বাইরে ছিল। চিংম্যান কিন্তু খুব সৎ মানুষ, তার একটা বলা যেতে পারে আদর্শ রয়েছে, মূল্যবোধ রয়েছে, বিবেক রয়েছে। যে মানুষটা তাকে বিপদে সাহায্য করেছে তাকে তার ছাতার মূল্য উচিত সময়ে উচিত মতো ফিরিয়ে দেওয়া, এটার তার ভাবনাই ছিল। ফলে সে কিন্তু তাড়াতাড়ি টাকা ফিরিয়ে দিতে চেয়েছে এরপর, অর্থাৎ যে মূল্যটা তার ছাতার হতে পারে। কিন্তু দেখা যাচ্ছে কিছুতেই মনমোহনবাবু তার থেকে ছাতার দাম নিতে চাইছেন না। যখনই তাকে ছাতার দাম দিতে চাওয়া হচ্ছে, তখনই সেই ব্যাপারটাকে এড়িয়ে যাচ্ছে যে এত তাড়া কিসের। এরপর হঠাৎ করেই দেখা যায় যে প্রায় বেশ কয়েক বছর কেটে যাওয়ার পর একদিন ভরা হাটের মধ্যে মনমোহনবাবু একেবারে যেন কলার ধরার মতো একটা চোর যে এতদিন পালিয়ে বাঁচছিল, হঠাৎ করেই যেন তাকে ধরা গেছে, সেরকম একটা ভাবনা নিয়ে যেন তাকে হাটের মধ্যে একদম অনেক লোকের সামনে গিয়ে তাকে ধরা হলো। যেন এতদিন মনমোহন বাবুর থেকে ছাতার দাম দিতে হবে বলে চিংম্যান বোধহয় পালিয়ে বাঁচছিল। চিংম্যানেরও মাথায় যেন আকাশ ভেঙে পড়লো যে কী রকমের আচরণ, আমি তো ছাতার দাম দিতেই চেয়েছি কিন্তু তিনি নিতে চাননি, আমি নিজেই আজ ভুলে গেছি, কারণ তিনি বারবার ফিরিয়ে দিয়েছেন। আজ ভরা হাটের মাঝে তাকে এমনভাবেই ধরল যেন সে ছাতার দাম না দিয়ে পালিয়ে যাচ্ছিল, সে একটা জোচ্চোর। এরপর যেটা ঘটল সেটাই এই গল্পের বা প্রবন্ধের মূল জায়গাটা, যেখানে দেখা যায় যে মনমোহনবাবু তার লাল খেরোর যে খাতা, যেখানে তিনি তার মহাজনী কারবারের যে সুদের হিসেব লিখে রাখেন, সেই খাতা খুলে একেবারে চক্রবৃদ্ধি হারে যে সুদ হয়েছে ক বছরে, সেটা সে কিন্তু চিংম্যানকে দেখিয়ে দিচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে ছাতার দাম বাবদ প্রায় সুদ সমেত পাওনা হয়েছে মহাজনের প্রায় 1000 খানিক টাকা, যেটা কিন্তু চিংম্যানের কাছে একটা ছাতা কিনতে গিয়ে হাতির দাম দেওয়ার সমান হয়েছে। এইখানেই কিন্তু রচনাটির নাম এই কারণেই ছাতির বদলে হাতি, এই নামটা খুব হাস্যকর বটে, তেমনি এই নামটা কিন্তু গভীর ব্যঞ্জনাধর্মী। আপাত হাসির মোড়কেই এই নামের মধ্য দিয়ে সুভাষ মুখোপাধ্যায় দেখাচ্ছেন যে মহাজনরা যদি একবার কোনো চাষিকে নাগালে পায় তাহলে কতটা পরিমাণে তাকে শোষণ করতে পারে, সেই শোষণের স্বরূপটাকেই যেন এই নামের মধ্য দিয়ে দেখাচ্ছেন যে ছাতির বদলে একটা হাতির দাম তিনি নিয়ে নিতে পারেন নিজের বলা যেতে পারে কূটকৌশলে, যে কূটকৌশল ব্যবহার করে চক্রান্ত করে কেমন করে একজন মহাজন একজন দরিদ্র চাষির থেকে ছাতার সামান্য দামের বদলে ছাতার বাবদ তার থেকে একটা হাতির দাম আদায় করে নিতে পারেন তার সুদের হিসাবে, সেটাকেই দেখানোর জন্য, অর্থাৎ মহাজনের যে চক্রান্ত, তার যে নগ্ন মানসিকতা, তার যে ঘৃণ্য শোষণের মানসিকতা, সেটাকে একেবারে নগ্ন রূপে দেখাবার জন্য এই আপাত হাসির নামের মধ্য দিয়েই তিনি কিন্তু সমাজ বাস্তবতাটাকে দেখাচ্ছেন যে একজন মহাজন চাইলে
ফন্দি ফিকির করে কেমন করে একজন দরিদ্র কৃষকের থেকে একটা ছাতার দাম বাবদ সুদের হিসাব দেখিয়ে তার থেকে একটা হাতির দাম আদায় করে নিতে পারেন, তিনি কতখানি কৃষকদের ঠকাতে পারেন, কৃষকদেরকে তিনি যে কতখানি ঠকাতে পারেন তার সেই ঘিন্ন রূপটাকেই কিন্তু এখানে প্রতিকায়িত করেছে ছাতির বদলে হাতি নামটি। অর্থাৎ এই নামটা যখনই আমাদের কণ্ঠে উচ্চারিত হবে, আমরা পড়ব, তখনই কিন্তু উঠে আসবে একটা চিত্র যেখানে দেখা যাবে যে মহাজন একজন দরিদ্র কৃষকের থেকে ছাতার দাম বাবদ সুদের হিসাবে একটা হাতির দাম পাওনা হিসাবে তার কাছে দাবি করেছে। অর্থাৎ মহাজনরা যে কতখানি চাষিদেরকে ঠকায় সেই রূপটাই কিন্তু এই হাস্যরসাত্মক নামের মধ্য দিয়ে এবং পরিস্থিতির মধ্য দিয়ে এখানে দেখানো হয়েছে। শুধু তাই নয়, সেখানে গারো পাহাড়ের নিচে আরও যে সমস্ত কৃষকরা বাস করে তাদের মধ্যে ডালু রয়েছে, এছাড়া হাজং রয়েছে। এই ডালু কিংবা হাজংদের জীবনের কথাও এখানে বলা হয়েছে, যেখানে দেখা যায় যে কুটিশ্বর বলে একজন মহাজন একজন কৃষকের থেকে মশলাপাতি তার দোকানে বাকি পড়েছিল বলে তার থেকে প্রায় 66 বিঘে জমি মহাজন কেড়ে নিয়েছে। শুধু তাই নয়, এখানেই শেষ হচ্ছে না ব্যাপারটা। একজন ধুরন্ধর মহাজনের কথাও আরও আছে, যিনি চাষিকে একটি কোদাল দিয়ে তার থেকে প্রায় 15 বিঘে জমি কেড়ে নিয়েছেন। এই যে মহাজনরা সাহায্য করবার অছিলায় কৃষকদের যথা সর্বস্ব লুট করেন, এটাই কিন্তু এই ছাতির বদলে হাতি প্রবন্ধে দেখানো হয়েছে। এবং তার মধ্যে উল্লেখযোগ্যই হচ্ছে চেংম্যানের গল্পটা। সেই জন্য তার ঘটনাটিকে সামনে রেখেই গল্পের নাম করে আসলে গল্পের মধ্য দিয়ে, এই নামটার মধ্য দিয়ে লেখক একজন মহাজনের শোষণের স্বরূপটাকে নগ্নরূপে প্রকাশ করেছেন। আপাত হাসির মোড়কে ছাতা দিয়ে সাহায্য করে যে হাতির দাম আদায় করে নেওয়া যায়, সেটা বোধহয় আমাদেরও ধারণার বাইরে ছিল। আর চেংম্যান তো একেবারেই দরিদ্র একজন সাধারণ কৃষক মাত্র। এই যে আদিবাসী সম্প্রদায়, উপজাতি সম্প্রদায়, তাদের জীবনের দুরবস্থা, কৃষক জীবনের দুরবস্থা, এটাকে শুধু দেখাননি, আরও দেখিয়েছেন নানকার প্রথার কথা, যেখানে কৃষকদের জমিতে যে সমস্ত আম কাঁঠাল ফলে সেই ফসলের উপর ভাগ বসায় মহাজন। শুধু তাই নয়, মহাজন অপেক্ষা এখানে যার কথা বলা হয়েছে তিনি হচ্ছেন জোতদার। সেই জোতদার কৃষকদের জমিতে তাদের লাগানো ফসলের উপর, তাদের লাগানো আম কাঁঠালের উপর নিজের দাবি বসান। শুধু তাই নয়, তাদের জমির ওপর প্রায় 2.5 টাকা পর্যন্ত খাজনা সাব্যস্ত করে দেন, বা 2.5 টাকা পর্যন্ত খাজনা তিনি দাবি করেন। খাজনা দিতে না পারলে তাকে পিচমোড়া করে বেঁধে ফেলে রাখা হয় কাছারি বাড়িতে। তার উপর নানা বলা যেতে পারে জোর জুলুম চলে। এই যে মহাজনেরা কর্যাধানে উপর নানাভাবে সুদ আদায় করে, 1 মণে 2 মণ সুদ আদায় পর্যন্ত করতে পারে। জোতদাররা কৃষকদের নিজস্ব লাগানো ফসল, তাদের আমজাম কাঁঠালের উপর ভাগ বসায়, জোর করে তাদের থেকে খাজনা আদায় করে। এবং বলা যেতে পারে যে মহাজনরা বা জোতদাররা যেভাবে তাদেরকে সাহায্য করবার অছিলায় তাদের যথা সর্বস্ব লুট করে, এবং কৃষকরা রক্ত জল করা ফসলের প্রায় সর্বস্বই তাদেরকে জমিদারের বা জোতদারের গোলায় তুলে দিয়ে আসতে হয়। তাদের অবশিষ্ট আর কিছুই থাকে না, কারণ যেটুকু বা অবশিষ্ট থাকতে পারতো সেটা আগের বছর যে ধান তাদের থেকে, জমিদারের থেকে বা জোতদারের থেকে কর্জ নিয়েছে, অর্থাৎ ধার নিয়েছে, সেটা শোধ করতে সর্বস্বই চলে যায়। ফলে কৃষকদের ভাগ্যে আর অন্ন জোটে না। তো এই যে চিত্রটা, এটা আসলে একটা সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থায় জোতদার মহাজনদের অত্যাচারে জর্জরিত বাংলার কৃষক জীবনের দুরবস্থার ছবি। সেটাকেই আমার বাংলা গ্রন্থের এই ছাতির বদলে হাতি প্রবন্ধে দেখানো হয়েছে। মহাজনী অত্যাচার এবং জোতদার জমিদারদের যে নগ্ন শোষণকারী রূপ, সেটাকেও এই প্রবন্ধের মধ্যে দেখানো হয়েছে। আসলে আমাদের একটা কথা খুব মনে পড়বে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বঙ্গদেশের কৃষক বলে রচনাটিতে একটি কথা বলেছিলেন যে জীবের শত্রু জীব, মনুষ্যের শত্রু মনুষ্য, আর বাঙালি কৃষকের শত্রু বাঙালি ভূস্বামী।
এই যে ভূস্বামী, জমির মালিক অর্থাৎ জোদ্দার মহাজনরা যারা কৃষকদেরকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে তাদের সর্বস্ব লুট করে, সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থায় জোদ্দার মহাজনদের দ্বারা অত্যাচারিত, উৎপীড়িত, উপেক্ষিত, শোষিত কৃষক জীবনের যে গল্প আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বঙ্গদেশের কৃষক প্রবন্ধে দেখিয়েছেন, এবং যিনি বলেছেন জীবের শত্রু জীব, মনুষ্যের শত্রু মনুষ্য, আর বাঙালি কৃষকের শত্রু বাঙালি ভূস্বামী। কৃষকের শত্রু যে সত্যিই বাঙালি ভূস্বামীরা হন, জমিদাররা যে কৃষকদের পালনকর্তা হন না, তাদের পিতার ভূমিকা না নিয়ে তাদের শোষণকারী ভূমিকায় তাদেরকে আমরা দেখি, সেই চিত্রটাকেই কিন্তু এখানে দেখানো হয়েছে। বিশেষত 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের ফলে জমিদার আর মহাজন বা জমিদারের সঙ্গে কৃষকদের সম্পর্কটা দিন দিন আরও যেন ওই একটা ব্যবসায়ী সম্পর্কে পরিণত হয়। জমিদারদের পক্ষে কৃষকদেরকে আর সন্তানতুল্য ভাবাটা সম্ভব হয় না। কৃষকদের থেকে তারা খাজনা আদায় করে নিজেদের প্রাপ্য অধিক মুনাফা রেখে সরকারের ঘরে খাজনা দেওয়া, এটাই তখন তাদের লক্ষ্য হয়ে ওঠে, এবং জমি ব্যবস্থাটাকে তারা একটা ব্যবসায়িক উপাদান রূপে ভাবতে শুরু করে। ফলে সমস্যাটা আরও ঘনীভূত হয়। ফলে জোদ্দার মহাজন, বিশেষত যাদেরকে আমরা জমিদার বলি, তারা আর কৃষকের পিতার ভূমিকায় থাকে না। 1793 যখন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হচ্ছে সেই নতুন জমি ব্যবস্থার প্রচলনের ফলে, যাই হোক, ছিল ব্যাপারটা পুরোটাই আগে থেকেই, কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত ব্যাপারটাকে আরও ত্বরান্বিত করলো। প্রজাপালক জমিদাররা ক্রমশই সরে গেল, এলো এক নতুন জমিদার শ্রেণী যারা কৃষকদেরকে শোষণ করাই মূল লক্ষ্য মনে করলো, একটা ব্যবসায়িক উদ্দেশ্য নিয়ে। খাজনা তাদের অধিক নিতে হবে, অধিক মুনাফা লাভের একটা ভাবনা নিয়ে। তো যাই হোক, সেই চিত্রই কিন্তু এখানে আমরা দেখলাম যে বাঙালি কৃষকের শত্রু কেমন করে বাঙালি ভূস্বামীরা হয়, জোদ্দাররা হয়, মহাজনেরা হয়। এবার যে কথা আমাদেরকে বলতে হয় যে আমাদের সুভাষ মুখোপাধ্যায়, যিনি একজন বলা যেতে পারে কমিউনিস্ট চিন্তা চেতনায় বিশ্বাসী, যিনি মনে করেন যে শেষ পর্যন্ত অন্যায় বঞ্চনার বিরুদ্ধে মানুষকে প্রতিবাদে মুখরিত হতেই হয়। কার্ল মার্ক্সও আমাদেরকে সেই তত্ত্বই দিয়েছেন যে সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থাতে জোদ্দার মহাজনদের দ্বারা কৃষকরা শোষিত হয় এবং হতে হতে এক সময় কিন্তু তারা প্রতিবাদ করে। এই গল্পেও বা প্রবন্ধেও কিন্তু শেষ পর্যন্ত একটা প্রতিবাদ ধ্বনিত হয়েছে, যেখানে আমরা দেখতে পাবো শেষ পর্যন্ত নওয়াপাড়া, দুমনাকুড়া, ঘোষপাড়া, ভুবনকুড়ার বিরাট তল্লাটে কিন্তু ডালু চাষিরা জেগে উঠছে। তারা পরিষ্কারভাবে বলছেন যে জমিদারের খামারে আমরা ধান তুলব না। ধান তারা তোলেও নি। পুলিশ কাছারি কিছুতেই কিছু হয়নি। শেষে জমিদাররাই হার মেনেছে। এই যে কৃষকরা শেষ পর্যন্ত একজোট হয়েছে, তারা পরিষ্কার বলেছে যে জমিদারের খামারে আর আমরা ধান তুলব না। আর আসলে জমিদারের খামারে একবার যদি আমরা ধান সরাসরি তুলি, তাহলে সেই ধান আর আমাদের ঘরে উঠবে না। আমরা আমাদের নিজস্ব উঠোনে ধান তুলব, সেখান থেকে আমাদের হিস্সা বুঝে নিয়ে জমিদারকে ধান দেব। জমিদারকে তার ন্যায্য দামের বা ন্যায্য পাওনার বেশি এতটুকু দেব না, আমরা আমাদের ন্যায্য অধিকার ছাড়ব না। এই যে দিকে দিকে লাল ঝান্ডা উড়ছে, কমিউনিস্ট চিন্তা চেতনা থেকে মানুষ নিজেদের অধিকার বুঝে নেবার জন্য লড়াই করছে, এই সম্ভাবনা থেকে এখানে কিন্তু একটা অত্যাচারিত বঞ্চিত জীবনের একটা দুঃখময় ট্র্যাজিক স্বরূপ দিয়েই কিন্তু রচনাটি শেষ হয়নি। শেষ পর্যন্ত সুভাষ মুখোপাধ্যায় প্রতিবাদের কথা বলেছেন, সময়ের পরিবর্তনের কথা বলেছেন, চাষিদের সভ্য হবার কথা বলেছেন। যারা আর বাপ ছেলে একসঙ্গে বসে মদ খায় না, তারা এটাকে সমাজের পক্ষে লজ্জাকর বলে ভাবে। অর্থাৎ তারা যেমন নিজেদেরকে পরিবর্তন করেছে, তেমনি তারা জমিদারের বিরুদ্ধে লড়াই করে সমাজ ব্যবস্থাটাকে, সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থায় যে অর্থনৈতিক শোষণ, সেই শোষণ কিংবা জোদ্দার মহাজনদের হরেক রকমের দাবি দাবার বিরুদ্ধে তারা কিন্তু নিজেদের অধিকার বুঝে নেবার লড়াইটাও বুঝে নিতে পেরেছে। এটা দিয়েই কিন্তু আমার বাংলা গ্রন্থের এই ছাতির বদলে হাতি রচনাটির বলা যেতে পারে উপসংহারটুকু রচিত হয়েছে। যাই হোক, ছাতির বদলে হাতি রচনাটি নিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত। আলোচনা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন। বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই।